এই কাহিনী শুরু হচ্ছে সুন্দরপুর নামের এক গ্রাম থেকে। সেখানকার এক অপূর্ব সুন্দরী মেয়ের নাম ছিল সারা। তার সৌন্দর্যের গল্প ছড়িয়ে পড়েছিল দূর দূরান্ত পর্যন্ত। গ্রামের সব অভিজাত ও সম্ভ্রান্ত পরিবার চাইতো সারাকে নিজেদের পুত্রবধূ করতে। কেউ যদি তাকে একবার দেখত তাহলে তার রূপের প্রেমে পড়ে যেত, আর সারার সৌন্দর্যের প্রশংসায় গান গাইত সারাক্ষণ। ধীরে ধীরে তার রূপের কথা গ্রামে প্রতিটি মানুষের কানে পৌঁছে গেল। এখন তো এমন অবস্থা হয়ে দাঁড়ালো যে প্রতিটি পুরুষ হয়ে স্বপ্ন দেখতে লাগলো, ইস, যদি সারাকে বিয়ে করা যেত। একদিন গ্রামের কয়েকজন তরুণ এক পুরানো গাছের নিচে বসে হাসি মজা করছিল। তখনই হঠাৎ করে সারার কথা উঠল। তারা বলতে লাগলো, ইস, যদি সারাকে নিজের স্ত্রী বানানো যেত। কিন্তু তারা জানতো না ঠিক সেই গাছের এক জিন বসবাস করত, যার নাম ছিল জাফর। সে ছিল ভীষণ চতুর আর সবসময় মানুষের কথাবার্তা শুনে বুঝে নিত। সেদিন সে ছেলেদের মুখের সারার সৌন্দর্যের গল্প শুনে অবাক হয়ে যায়। সারার কথা শুনেই জাফরের মনেও এক তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিল। সেও সারাকে একবার দেখতে চায়, তার রূপের ঝলক দর্শন করতে চায়। তার মনে আগুন জ্বলতে লাগলো। আসলেই এই সারা দেখতে কেমন, কেন সবাই শুধু তারই কথা বলে? ছেলেদের কথাবার্তা শুনে জাফরের কৌতূহল আরো বেড়ে গেল। সেই দিন একটু পরে সেই ছেলেরা হেসে খেলে সেখান থেকে চলে গেল। সারার আরো দুটো বোন ছিল, যারা সারার চেয়ে বয়সে বড় হলেও দেখতে একদম সাধারণ ছিল। কেউ তাদের দেখে বলতো না যে তারা সারারই বোন। সারার মতো রূপ তাদের একটুও ছিল না। এই কারণেই তারা সারার উপর ঈর্ষান্বিত হয়ে পড়ে। তারা সারাকে সহ্য করতে পারত না, কারণ যে কোনো পাত্রের প্রস্তাব এলেই সেটা শুধু সারার জন্যই আসে। এমনকি যখন কোনো প্রস্তাব বড় দুই বোনের জন্য আসতো, তখনও ছেলেপক্ষ সারাকে দেখেই তার সঙ্গে বিয়ে করতে চাইতো। এখন সারা যেন তাদের পথের কাঁটা হয়ে উঠেছিল। তারা সবাই সারার উপর রেগে যেতে লাগলো এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করলো। সারার বাবা মা ভাবলো, কেননা সারার বিয়েটা বড় দুই বোনের আগেই দিয়ে দেওয়া হোক, যাতে পরের দিকে দুই বোনের জন্য পাত্র খুঁজতে কোনো সমস্যা না হয়। সারা তখন তরুণ হয়ে উঠেছিল আর তার বাবা মা তার বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন। তারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো পাত্র দেখা নারীকে বাড়িতে ডেকে নিয়ে এসে সারার বিয়ের কথা বলতেন, যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব নিজের দায়িত্ব থেকে মুক্ত হতে পারেন। এমনকি বাকি দুই মেয়ের বিয়ের পালাও এসে যায়। গ্রাম থেকে অনেক ধনী পরিবারের প্রস্তাব আসতে লাগলো, কিন্তু সারার বাবা মা ধনী লোকেদের সঙ্গে সম্পর্ক করতে ভয় পেতেন, কারণ তারা নিজেদের সেই সব লোকেদেরকে উপযুক্ত মনে করতেন না। এখন সারার সৌন্দর্য সবার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। ছেলেরা সারাকে দেখার অজুহাতে তার বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করতে লাগলো, যার কারণে বাড়ির মেয়েদের বাইরে যাওয়া আসা কঠিন হয়ে পড়ল। তার দুই বোন সারাকে এই বিষয় নিয়ে দোষ দিতে লাগলো, বলতো যে সব সমস্যার কারণ সেই। সারা খুব মন খারাপ করে ফেলতো আর ভাবতো তার তো কোনো দোষ নেই, তাহলে সবাই তার সঙ্গে এমন কেন করে। একদিন সারা একটা কাজের জন্য বাজারে যাচ্ছিল, তখন রাস্তায় কিছু ছেলে তাকে বিরক্ত করতে শুরু করলো এবং অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো। সারা আগের চেয়ে দ্রুত হাঁটতে লাগলো, যাতে সেই দুষ্ট ছেলেদের হাত থেকে বাঁচতে পারে। তাদের মধ্যে একজন ছেলে হঠাৎ করে সামনে এসে সারার হাতই ধরে ফেললো। সারা খুব ভয় পেয়ে গেল এবং হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যর্থ হলো। আশেপাশের লোকজন সেখানে জড়ো হতে লাগলো এবং দেখতে লাগলো যে কি হচ্ছে। এখন সারা জোরে চিৎকার করতে লাগলো, আমার হাত ছাড়ো। কিন্তু সেই ছেলে তার বন্ধুদের সঙ্গে মিলে হাসতে লাগলো। ঠিক তখন ওই ভিড়ের মধ্য থেকে এক নুরানি চেহারার সুন্দর এক তরুণ সামনে এগিয়ে এলো এবং হঠাৎই সেই দুষ্ট ছেলেদের হাত থেকে সারার হাতকে ছাড়িয়ে দিল। সারা হাত ছাড়িয়ে সেখান থেকে পালাতে চাইল। এদিকে দুষ্ট ছেলেরা সেই তরুণকে একা দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পুরো ভিড় হতবাক হয়ে দেখল যে সে একাই একেবারে 5 জন ছেলেকে মাটিতে ফেলে দিয়েছে। তার শরীরে জোর এতটাই ছিল যে সেই দুষ্ট ছেলেরা ভয়ে পালিয়ে গেল। পরদিন পাশের বাড়ির খালা সারার বাড়িতে গিয়ে তার বাবা মাকে সবকিছু খুলে বললেন, কিভাবে রাস্তায় এই ঘটনাটি ঘটেছিল। তিনি এটাও বললেন যে কিভাবে একাই সেই তরুণ 5টা দুষ্ট ছেলেকে শিক্ষা দিয়ে পালাতে বাধ্য করেছিল। সারা ভাবতে লাগলো, আমার তো মনে হচ্ছিল ওরা সবাই মিলে হয়তো ছিঁড়ে ফেলবে আমাকে। ভালো হলো আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছেন। খালা চলে যাওয়ার পর সারাকে তার বাবা মা প্রচন্ড বকাঝকা করলো এবং বলে দিল যে এখন থেকে যেন সে খুব কম ওই বাড়ির বাইরে যায়। সারা মন খারাপ করে নিজের ঘরে চলে গেল এবং জানালার পাশে গিয়ে চুপ করে বসে পড়ল। বাইরে গলিতে সারা উদাস ভরে চোখে বাইরে আসা যাওয়া করা লোকেদের দেখতে লাগলো। হঠাৎ করে তার জানালার সামনে একজন ছেলে এসে দাঁড়ালো। সারা তাকে দেখে অবাক হয়ে গেল। এ তো সেই ছেলেই ছিল। যদি কেউ তাকে দেখে ফেলে তাহলে তো বড় ঝামেলা হয়ে যাবে। আজকেই তো সে সবার সমস্যা বাড়িয়ে দিয়েছিল। সে তাড়াতাড়ি সেখান থেকে উঠে যেতে লাগলো। তখনও সেই ছেলেটা তাকে ডেকে বলল, সারা,
সারার সঙ্গে সঙ্গে থেমে গেল আর জিজ্ঞেস করলো, আপনি আমার নাম কি করে জানেন? ছেলেটা হেসে বলল, এই গ্রামে এমন কেউ আছে যে সারার নামটা জানে না? সারা তাকিয়ে থাকতে লাগলো তার দিকে। ছেলেটার চেহারায় ছিল এক ধরনের প্রশান্তি আর নূর, যা থেকে চোখ সরাতে ইচ্ছে করছিল না। সারা জিজ্ঞেস করলো, আপনি আমার বাড়িতে কেন এসেছেন? এটা ঠিক হচ্ছে না। আমি আপনাকে একজন ভালো মানুষ ভাবছিলাম, কিন্তু আপনি তো ঠিক ওদের মতো আচরণ করলেন। ছেলেটা হেসে বলল, আপনি তো ধন্যবাদ না দিয়ে ভিতরে চলে গিয়েছিলেন, আমি তো শুধু ধন্যবাদ নিতে এসেছি। সারা অবাক হয়ে গেল তার কথা শুনে। পরের মুহূর্তে ছেলেটা আবারও হেসে বলল, হ্যাঁ, হাত ছাড়ানোর সময় আপনার কঙ্গনটা পড়ে গিয়েছিল, আমি সেটা ফেরত দিতে এসেছি। আর হ্যাঁ, আমি কখনো কোনো মেয়ের পিছু নেইনি আর না কাউকে বিরক্ত করি। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। আর সারার প্রাণে যেন তখন প্রাণ ফিরে এলো। তার মনে হচ্ছিল ছেলেটাও হয়তো তাকে বিরক্ত করবে, কিন্তু শুকর আলহামদুলিল্লাহ সে একজন ভালো মানুষই বের হলো। এরপর সারা জানালা বন্ধ করলো এবং ঘরের ভিতরে চলে গেল। পুরো দিন সেই ছেলেটার মুখ সারার চোখে ঘুরতে লাগলো আর তার কথা সারার কানে গুনগুন করে বাজতে থাকলো। সে তার মনে আসা সেই ছেলেটার চিন্তা সরাতে চাইলো, কিন্তু না জানি কখন আবারও তার ভাবনায় ডুবে গেল। পরের দিন যখন সারা কাপড় আনতে দর্জির কাছে গেল, তখন সেই ছেলেটাকে আগে থেকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল সারা। জিজ্ঞেস করলো, আপনি এখানে? ছেলেটা হঠাৎ ঘাবড়ে গেল এবং বলল যে, আমি আপনার পিছনে আসিনি, আমি তো আপনার আসার আগেই এখানে চলে এসেছি। সারা খুব কষ্ট করে নিজের হাসি থামিয়ে বলল, আমি তো সেই রকম কিছু বলিনি। এরপর দুজনেই হেসে নিজের পথে চলে গেল। সারা কাপড় নিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে এলো, কারণ আজ তার বাড়িতে ছেলে পক্ষ থেকে লোকজন আসছিল তাকে দেখতে। তাকে প্রস্তুত হতে হতো। বাড়িতে ঢুকে সে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, কিন্তু সামনে বসে থাকা লোকটিকে দেখে সে চমকে উঠল। সারা অবাক হয়ে ভাবলো, এতটা বয়স্ক আর শক্ত সামর্থ্য একজন লোক বসে আছে। সে তো দেখতে অনেকটা ধনী মনে হচ্ছিল, কিন্তু তার সাথে ছিল 3টি ছোট বাচ্চা। সে অবাক হয়ে ভাবলো, এটাই নাকি পাত্র? মেহমানরা চলে যাওয়ার পরে আম্মা আবার বললেন, কি করি বলতো, আমরা তো ক্লান্ত হয়ে গিয়েছি। সারার জন্য একটা ভালো ছেলে কিছুতেই মিলছে না। এই লোকটা ধনী তো বটেই, সারার জন্য রাজিও আছে, কিন্তু তার বয়সটা একটু বেশি আর সারা তো এখনো অনেক ছোট। আম্মা আরো বললেন, তার 2টো বোনও তো আছে, আর আমি ভয় পাচ্ছি কোথাও এমন না হয় সারাই যেন তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। উভয়ে খুব চিন্তায় পড়ে গেলেন। সারা এগুলো শুনে কাঁদতে লাগলো এবং আবার জানলার ধারে গিয়ে বসে পড়লো। দিমাগে আবার ঘুরপাক খেতে লাগলো সেই ছেলেটার কথা। সারার মন চাইলো, এই মুহূর্তে যদি জাফর তার সামনে এসে দাঁড়াতো, সে যদি তার সঙ্গে একটু কথা বলতে পারতো, তাহলে হয়তো মনের যেই ভার জমে আছে তা কিছুটা হলেও হালকা হতো। সে ভাবতে লাগলো, না জানি জাফরের মধ্যে এমন কি আছে যে তার দিকে একটা অদ্ভুত টান অনুভব হয়। সে এইসবই ভাবছিল, এমন সময় হঠাৎ করে সেই ছেলেটা মানে জাফর তার জানালার সামনে এসে দাঁড়ালো। সারা চমকে গেল। মনে হলো এতক্ষণ যার কথা ভাবছিল সে হঠাৎ এসে হাজির হয়ে গিয়েছে। জাফর জিজ্ঞেস করলো, তুমি কি আজ মন খারাপ করে আছো? সারার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে কিছু বলতে পারলো না, কেবল জানালা বন্ধ করে নিজের ঘরে গিয়ে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কেঁদে যখন একটু শান্ত হলো, তখন সে শুনতে পেল আব্বা আম্মার ঘর থেকে কারোর কথা বলার আওয়াজ আসছে। সে বেরিয়ে এসে দেখতে লাগলো কে এসেছে, কিন্তু এসে যা দেখলো তাতে বিস্মিত হয়ে গেল। এ তো সেই জাফর, কিন্তু সে ঘরের ভিতরে কিভাবে এলো? আর আম্মা আব্বা তো এমন ভাবে কথা বলছেন যেন অনেক আগে থেকেই তাকে চেনেন। সারা নিজের ঘরে ফিরে গিয়ে আব্বাকে জিজ্ঞেস করলো, আব্বা এই ছেলেটা কে? আব্বা হাসতে হাসতে বললেন, এ আমার এক বন্ধু, কয়েকদিন আগে রাস্তায় দেখা হয়েছিল, সে আমার জিনিসপত্র বইতে সাহায্য করেছিল। সে এই গ্রামে নতুন এসেছে। তারপর বললেন, তুমি যাও, এর জন্য কিছু খেতে নিয়ে এসো। সারা গরম গরম রুটি আর তরকারি বানিয়ে নিয়ে এলো। জাফর তৃপ্ত হয়ে খেয়ে নিল এবং আব্বার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তারা যাওয়ার পর সারা শুনল আব্বা আম্মাকে বলছেন, জাফর খুব ভালো ও ভদ্র ছেলে। যদি আমাদের সারার সঙ্গে তার বিয়ে হয়ে যেত, তাহলে আমাদের চিন্তাগুলো দূর হয়ে যেত। সারা এই কথা শুনে এক অদ্ভুত রকমের স্বস্তি অনুভব করলো, যেন কেউ তার মনের কথাটাই বলে দিয়েছে। হঠাৎ করে তার চারিপাশের সবকিছু যেন ঠিক হয়ে যাচ্ছে বলে মনে হতে লাগলো। তার মনে নতুন করে একটা আশার আলো জ্বলে উঠল আর তার হৃদয়ে এক রাশ আনন্দ ছড়িয়ে পড়ল। সকালে যখন সারা আম্মার ওষুধ আনতে গিয়েছিল এবং ফিরে আসছিল, তখন আবার হঠাৎ জাফরের সঙ্গে দেখা হয়ে গেল। দুজনের চোখে একে অপরকে দেখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখা গেল। তারা একসঙ্গে খুব সুন্দর লাগছিল, যেন তারা সত্যি একে অপরের জন্যই তৈরি হয়েছে। কথা বলতে বলতে তারা কখন যেন গ্রামের পুরানো সেই গাছটার কাছে পৌঁছে গিয়েছিল তা তাদের খেয়ালই ছিল না। একটু বিশ্রাম নিতে তারা সেই গাছের ছায়া বসে পড়লো আর গল্পে মগ্ন হয়ে গেল। সারার জাফরের সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগছিল। সে মুগ্ধ হয়ে জাফরের কথা শুনছিল এবং ভাবছিল জাফর কত সুন্দরভাবে কথা বলে আর সে অন্য সব ছেলেদের থেকে কতই না আলাদা।
কথার মাঝে জাফর হঠাৎ বলল, তোমার সম্পর্কে যারা বলে তারা একদম ঠিকই বলে। তুমি যেমন অসাধারণ রূপবতী, তার থেকেও বেশি সুন্দর তোমার মন। সারা সাহস করে জাফরকে জানালো তার আব্বা জাফর সম্পর্কে কি বলেছিলেন। জাফর হেসে বলল, ইস, যদি এটা সম্ভব হতো। সারা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা সম্ভব কেন নয়? আমি কি এতটাই খারাপ? জাফর হালকা হেসে বলল, না, বরং আমি তোমার থেকে অনেক বড়। সারা আবার জিজ্ঞেস করলো, কতটা বড়? জাফর হেসে উত্তর দিল, 900 বৎসর। এটি শুনে সারা জোরে জোরে হাসতে লাগলো। সেই দিনটার পর থেকে যেন জাফরের এক ধরনের জাদুই তার উপর ছড়িয়ে পড়ল। সারাক্ষণ কোনো না কোনো অজুহাতে জাফরের মুখটা দেখার চেষ্টা করত, আর যখন দেখা হতো তখন তারা সেই পুরানো গাছটার নিচে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত। জাফরের সঙ্গে সময় কেমন করে কেটে যেত সারা বুঝতে পারত না। এতটা খুশি সে এর আগে কখনোই ছিল না। তার বিশ্বাস ছিল জাফরই তার জীবনের সব সমস্যার সমাধান। তার আসার পর থেকে সবকিছু সহজ মনে হতে লাগলো, সবকিছু ভালো হতে লাগলো। যখন সারা জাফরের সঙ্গে দেখা করার ইচ্ছে হতো, সে ঠিক সেই পুরানো গাছটার নিচে গিয়ে বসে পড়তো, আর ওখানে জাফরের সঙ্গে দেখাও হয়ে যেত। জাফরও এখন সারার সঙ্গে সময় কাটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। জাফর এখন সারার পিছনে যেন পাগলের মতো ঘুরতে লাগলো। প্রায়ই তার বাড়িতে আসা যাওয়া শুরু করে দিল। আব্বা আম্মার সম্পর্ক খুব ভালো হয়েছিল তার সঙ্গে। আম্মা তাকে নিজের ছেলের মতো ভালোবাসতে লাগলেন। জাফর এমনভাবে পরিবারের একজন হয়ে গিয়েছিল যেন সে সেই বাড়িরই একজন সদস্য। প্রতিদিন দুপুরের খাবার সে সারাদের বাড়িতেই খেত এবং ঘরের কাজেও সাহায্য করত। তবে সারা প্রায় একটা বিষয় অনুভব করত, যখন ওই বিয়ের কথা উঠত জাফর সেটা হাসি ঠাট্টায় উড়িয়ে দিত, যদিও সে সারাকে খুবই পছন্দ করত। একদিন সারা সরাসরি জাফরকে বলে ফেললো, আমার মন এখন তোমাকে ছাড়া কোথাও বসে না, আমরা বিয়ে করে নিই। এই কথা শুনে জাফরের উজ্জ্বল মুখটা যেন হঠাৎ মলিন হয়ে গেল। সারা আবারও বলল, আমরা তো একে অপরকে ভালোবাসি, যদি আমরা বিয়ে না করি তাহলে আব্বা আমার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলবেন। এই কথা শুনে জাফরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল। ভাবনায় ডুবে থাকা সারা পুরো পথ জুড়ে ভাবতেই থাকলো, জাফর এমন আচরণ কেন করছে? বাড়িতে এসেও সে যেন অন্য জগতে হারিয়ে গেল। কিছুই খায়নি, কিছু পানও করেনি, চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। তার মন বারবার একটাই প্রশ্ন করতে লাগলো, আমি কি একতরফা ভালোবাসার মধ্যে আছি? আমি কি জাফরের উপর জোর করে কোনো বোঝা চাপিয়ে দিচ্ছি? অনেকবার ভাবনার পর সারা একটা সিদ্ধান্ত নিল যে যদি তাদের বিয়ে না হয় তাহলে জাফরের সঙ্গে আর কোনো দেখাও করবে না। তাই সে ঠিক করলো সে আর জাফরের সঙ্গে দেখা করতেও যাবে না। এই চিন্তা করতে করতে রাত কেটে গেল, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই তার প্রথম চিন্তা ছিল জাফর। মনে হতে লাগলো সে এখন আর কখনো জাফরের দেখা পাবে না। পুরো দিনটাই খারাপ কেটেছে সারার, কোনো কিছুতে মন বসছিল না, কিছুই ভালো লাগছিল না তার। অন্যদিকে জাফর সারাদিন সেই পুরানো গাছটার নিচে বসে অপেক্ষা করতে লাগলো সারার জন্য। সারার আব্বা বললেন, আজ কি ব্যাপার, জাফর খেতে এলো না? সে ঠিক আছে তো? এ কথা সারাকে আরো চিন্তিত করে ফেললো। 3 দিন হয়ে গিয়েছে সারা ঘরের বাইরে পাও রাখেনি, আর জাফরও সারাদের বাড়িতে খেতে আসেনি। সারার কাছে জাফরের কোনো খবরও নেই। দিনরাত একটা অজানা উদ্বেগ তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। বাইরে বারান্দায় কিছু বাচ্চা বলছিল, আজও জাফরের বাড়ি গিয়েছিলাম দেখতে সে কেমন আছে, কিন্তু সে ভীষণ অসুস্থ, নড়তে পারছে না বেচারা। এই কথা শুনে সারা নিজের উপর প্রচন্ড রাগ হলো। সঙ্গে সঙ্গে সে ছুটে গেল জাফরের বাড়িতে। সত্যিই জাফর খুব অসুস্থ ছিল, তার শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছিল। সারা তাকে সেবা যত্ন করলো, খাবার দিল, ওষুধও দিল। তারপর বাড়ি ফিরে এলো। এরপর প্রতিদিনও সে জাফরের জন্য খাবার নিয়ে যেত, ওষুধ খাওয়াতো আর নিঃশব্দে ফিরে আসতো। এই সময়টায় তারা দুজনেই চুপ থাকতো, একে অপরের কাছে যেন অচেনা মানুষ হয়ে উঠেছিল। এই নীরবতা সারাকে ভীষণ কষ্ট দিতে লাগলো। সে এবার ঠিক করলো এই চুপচাপ থাকা আর নয়, এবার জাফরের সঙ্গে খোলামেলা কথা বলতে হবে। সে একদিন বলে উঠলো, তুমি চাইছোটা কি? যদি আমাকে সত্যি পছন্দ করো তাহলে বিয়ে করতে চাও না কেন? আর যদি বিয়ে করতে না পারো তাহলে স্পষ্ট করে বলো, আমি বুঝে নিতে পারবো তো। জাফর ধীরে ধীরে সারার হাত ধরলো এবং সেই পুরানো গাছটার নিচে নিয়ে গেল। সে সারাকে বসিয়ে বলল, একটা গল্প বলবো, শুনবি? সারা মাথা নাড়লো, শুনবো। জাফর বলতে লাগলো, এই গাছটা দেখছো, এটা আর আমি দুজনেই অনেক পুরানো। এটা আমার আসল ঘর। একবার আমার ঘরের বাইরে কিছু লোক তোমার সৌন্দর্য নিয়ে আলোচনা করছিল। আমি সেটা শুনে তোমাকে একবার দেখতে চাইলাম। আমি ভাবিনি যে আমি শুধু একবার দেখে ফিরে যাব, কিন্তু তোমার ভালোবাসায় আমি এত গভীরভাবে জড়িয়ে পড়লাম যে নিজেই টের পাইনি কবে তোমায় ভালোবেসে ফেললাম। একবার যখন তোমাকে দেখলাম আর ফিরে যেতে পারিনি, কিন্তু এরপর আমার বস্তির লোকেরা আমাকে এক মানুষের প্রেমে পড়ার শাস্তিও দিয়েছে। আমাদের ভালোবাসা নাকি অপরাধ হয়ে গিয়েছে। তুমি আমার জগতে আসতে পারবে না, আর আমি তোমার জগতে আসতে পারবো না। আমি জিন, আমার বয়স 900 বছর। আমি এতটা স্বার্থপর নয় যে নিজের ভালোবাসার খাতিরে তোমাকে তোমার জগৎ থেকে ছিনিয়ে নেব।
তারপর তোমাকে এমন এক জীবন দিতে চাই যার তুমি যোগ্যও নও। সারা বিস্ময় ভরা চোখে জাফরকে দেখতে থাকলো। তারপর হঠাৎ করে জোরে জোরে হেসে উঠল। সে বলল, মানুষ তো একটা ভালো বাহানা অন্তত বানাতে পারে। যদি তুমি আমার সঙ্গে বিয়ে করতে না পারো তাহলে স্পষ্ট করে বলে দাও। এমন গল্প বানানোর কি দরকার ছিল? আমি কখনো নিজেকে তোমার উপর চাপিয়ে দিব না। হ্যাঁ, এটা আলাদা কথা যে যদি তোমার সঙ্গে বিয়ে না হয় তাহলে আমি আর কাউকে বিয়েও করব না, কিন্তু জোর করে আমি তোমার জীবনে বোঝা হতে চাই না। এই কথা বলে সারা উঠে দাঁড়ালো এবং চলে যেতে লাগলো। কিন্তু হঠাৎ বরফের মতো ঠান্ডা এক হাত তার হাত ধরে ফেললো। সারা ফিরে তাকিয়ে দেখলো জাফর এখন তার আসল রূপে দাঁড়িয়ে আছে। সারা বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকলো। সে বিশ্বাসই করতে পারছিল না যে জাফর যা কিছু বলছিল সে সবই সত্যি। সারা সেখানে অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন সে নিজের ঘরে ছিল। তার চারিপাশে পরিবারের সবাই জড়ো হয়েছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি এখানে কিভাবে এলাম? তার মা বিস্ময় নিয়ে বললেন, কি বলছিস? তুই তো রাত থেকে এখানে ঘুমাচ্ছিস, আর কত ঘুমাবি? উঠে আয়, খেয়ে নে। সারা খেতে বসলো। প্রতিদিনের মতো আজও জাফর তাদের সঙ্গে দুপুরের খাবার খেলো। সারা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। সে বুঝতে পারছিল না গত রাতের ঘটনা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব। খাওয়া শেষ করে জাফর বিদায় নিল। আর কিছুক্ষণ পর সারা নিজেই আবার তার সঙ্গে দেখা করতে চলে গেল। সারা দেখলো যে জাফর তখনও অপেক্ষায় ছিল। জাফর বলল, তোমায় ভয় করে না? তুমি একজন জিনের সঙ্গে দেখা করতে এসেছো? সারা হেসে জবাব দিল, আগেও তো এসেছি দেখা করতে। জাফর বলল, আগে আর এখন এক কথা নয় কিন্তু, তখন তুমি জানতে না। সারা বলল, আমার কাছে আগে আর এখন একই। আমি তখনও তোমাকে ভালোবাসতাম, এখনো বাসি। আমার ভালোবাসায় কোনো পরিবর্তন আসেনি। জাফর বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। প্রথমবার সে এমন একজন মানুষকে দেখলো যে তাকে জিন জেনে ভয়ে পালিয়ে যায়নি। সে বলল, আমি তোমায় কষ্টে দেখতে পারি না। জাফর নরম স্বরে বলল, সারা। সারা হালকা হেসে বলল, এখন তো বোধ হয় আমি মরেই যাব, কারণ তোমার বিচ্ছেদ আমাকে আর বাঁচতেই দেবে না। জাফর বলল, পাগল হইও না সারা, তুমি একজন মানুষ। সারা জবাব দিল, তাহলে এটা তোমার আমার জীবনে আসার আগেই ভাবা উচিত ছিল। এখন এসব ভাবার সময় নেই। যদি তুমি চাও আমি বেঁচে থাকি তাহলে আমাকে বিয়ে করো, আমাকে নিজের জগতে নিয়ে যাও, অথবা নিজেই আমার জগতে চলে এসো। দুটোই আমার কাছে গ্রহণযোগ্য। সারার কথাগুলো জাফরকে গভীর চিন্তায় ডুবিয়ে দিল। সারাকে ছাড়া থাকা এখন জাফরের পক্ষেও সম্ভব ছিল না। কিন্তু দুজন সম্পূর্ণ ভিন্ন সত্তার জীবনে একসঙ্গে থাকা কি আদৌ সম্ভব ছিল? দুজনের একজনকে ছাড় দিতে তো হতোই। জাফর ভাবল, যদি কেউ কোরবানি দেয় তাহলে সেটা আমিই দেব, কারণ এই ভালোবাসার অপরাধ আমি করেছি। সারা তো সম্পূর্ণ নির্দোষ। তাই সে সিদ্ধান্ত নিল যে সারার দুই বড় বোনের বিয়ে সে ভালো ঘরে দেবে। এক সন্তানের মতো সে নিজেই বিয়ের প্রস্তুতিতে আব্বা আম্মার পাশে দাঁড়ালো। দুজনের জন্য ভালো ছেলে খুঁজলো, পণ ও প্রয়োজনীয় খরচ জোগাড় করলো এবং বিয়েতে যা যা লাগবে তার সমস্ত ব্যবস্থাও করলো। বিয়ের পর একদিন জাফর আব্বা আম্মার কাছে গিয়ে সারার হাত চাইলো। তাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এমন একজনকে জামাতা হিসেবে পাওয়ার যাকে তারা ভালোবাসে এবং বিশ্বাস করে। তারা খুশি হয়ে হাঁ বলে দিলেন। তবে জাফর একটি শর্ত রাখলো, আমি বিয়ে 1 বছর পর করব। আমি শহরে গিয়ে কিছু হতে চাই, নিজের বিয়ের আয়োজন নিজেই করতে চাই। ততদিন পর্যন্ত আপনি সারাকে আপনার আমানত হিসেবে রক্ষা করুন। 1 বছর পর ফিরে এসে আমি সারাকে বিয়ে করে নিয়ে যাব। জাফরের এই কথা শুনে সারার আব্বা খুশিতে রাজি হয়ে গেলেন। এরপর জাফর নিজ গ্রামে ফিরে গেল। কিন্তু সারার জন্য এই 1 বছর পার করা খুব কষ্টের ছিল। সে দিনরাত জাফরের জন্য অপেক্ষা করতে শুরু করলো। ভাবতো কখন এই একটা বছর শেষ হবে। শেষমেশ 1 বছর পার হয়ে গেল। সারা খুব খুশি ছিল, ভাবলো এবার জাফর এসে যাবে এবং তার অপেক্ষা শেষ হবে। কিন্তু সময় যেন এবার আরও ধীরে চলছিল। এর মধ্যে সারার আম্মার শরীর খারাপ হতে শুরু করলো। তিনি দিনরাত শুধু এতটুকুই চাইতেন, মৃত্যুর আগে মেয়েকে নিরাপদে দেখে যেতে। 1 বছর 6 মাস কেটে গেল, তবুও জাফরের কোনো খোঁজ নেই। এখন সবার মনে সন্দেহ জাগতে লাগলো। সারার মনেও ভয় ঢুকে গেল, যদি জাফর আর না আসে। সারার আব্বা আম্মাও চিন্তা পড়ে গেলেন, জাফর কি আমাদেরকে ঠকিয়েছে? ঘরের অবস্থা খারাপ হতে লাগলো। আব্বা আগের মতো আর কাজ করতে পারছিলেন না, শরীর আর সায় দিচ্ছিল না। অবশেষে আম্মা সিদ্ধান্ত নিলেন, আর না, আমরা আর অপেক্ষা করতে পারি না, সারার বিয়ে অন্য কোথাও দিয়ে দেব। এই কথা শুনে সারা ভেঙে পড়ল। সে ছুটে গিয়ে সেই পুরানো গাছটার নিচে গিয়ে কাঁদতে লাগলো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি আমাকেও ঠকালে। যদি চলে যাওয়ারই ছিল তাহলে এই আশার আলো দেখিয়ে কেন গেলে? কেন এই অপেক্ষা দিয়ে গেলে? সারা ঝরঝর করে কাঁদতে লাগলো। কিন্তু হঠাৎ সে আবার সেই পরিচিত সুবাসটা অনুভব করতে লাগলো, যেটা সব সময় জাফরের শরীর থেকে আসতো। সে মুহূর্তের জন্য থেমে গেল। ধীরে ধীরে পিছন ফিরে তাকাতে ভয় পেয়ে গেল। জাফর ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে। চিরচেনা সেই হাসি মুখ। সে সারার সব কথা শুনছিল। জাফর নিজের জগতের সাজা কেটে চলে এসেছে। জাফর আর আগের মতো ছিল না। এখন সে এক সাধারণ মানুষ, আর তার ভিতরে কোনো জিনের শক্তি নেই, আর না তার কোনো কাজ চটজলদি হয়ে যাবে।
তাকে নিজের জগৎ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। জাফর নিজের জগৎ, নিজের শক্তি সবকিছু ত্যাগ করে কেবল সারার জন্য ফিরে এসেছিল। সে ঠিক করেছিল যে কথা রাখবেই। এই দুনিয়ায় সাধারণ মানুষের মতো থাকতে তার জন্য সহজ ছিল না। এখন তাকে পরিশ্রম করতে হবে, দৌড়াতে হবে, বাঁচার জন্য লড়াইও করতে হবে। কিন্তু সারার জন্য সেই সবকিছু করতে প্রস্তুত ছিল। এরপর তাদের বিয়ে হয়ে গেল। দুজনেই ভালোবাসার ছায়াতে একসঙ্গে জীবন কাটাতে লাগলো। আর জাফর সবকিছু হারিয়েও খুব শান্তিতে আছে, কারণ সারার সঙ্গে যে শান্তি সে পায় তা কোনো শক্তি বা কোনো ধনসম্পদের চেয়েও অনেক বেশি। তো আজকের এই কাহিনীটি এখানেই শেষ করলাম, কিন্তু এই কাহিনীটিতে জাফর এবং সারার মিলনের যে খুশি সেটি আরেকটি নতুন কোনো কাহিনীর অপেক্ষাতে অপেক্ষিত রইল। জাফর আর সারার এই কাহিনী আপনার কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন খুব সুন্দর কাহিনী আরো শোনার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।